নমস্কার বন্ধুরা, ইচ্ছে ডানায় আকাশের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চিত্রা। আগের পর্বে আপনারা দেখেছেন বন্ধুরা, আমরা ভুটান বেড়াতে এসেছি। আজকে দ্বিতীয় দিনে আমরা থিম্পুতে সাইট সিইং করতে বেরিয়ে প্রথমেই যেই জায়গাটিতে এলাম সেটা হচ্ছে সিম্পলি ভুটান বলে একটি মিউজিয়াম। এটা ভুটান ইউথ ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে এবং দেখুন ফান্ডেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটি একটি লাইভ মিউজিয়াম। এইখানে আমরা ভুটানিজ কালচার, তাদের ঘর বানাবার পদ্ধতি, ভুটানিজ যে মাস্ক ডান্স হয় সেই প্রত্যেকটা মাস্কের কী মিনিং, কী বলা হয়, তাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাদের রান্নাবান্নায় বা কীরকম হয়, কুইজিন, এই সমস্ত সম্বন্ধে লাইভ আমরা দেখব এবং অবশ্যই আপনাদের সাথে নিয়ে সব দেখব, জানব। চলুন আমরা গিয়ে লাইনে দাঁড়াই। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, আর টিকিট হচ্ছে পার হেড 1000 রুপিস। এখানে এই বোর্ডে এখানে লেখা আছে সিম্পলি ভুটান, এই মিউজিয়ামটার নাম। আর এখানে কি কি ভিজিটার্সরা দেখতে পাবে বা জানতে পারবে সে সম্বন্ধে লেখা আছে। সমস্ত দেশেরই তো নিজস্ব কালচার থাকে, আর তার সাথে পরিচিত হতে কার না ভালো লাগে বলুন। এনারা 8-10 জনের ছোট্ট একটা গ্রুপ করে তারপরে ডেমনস্ট্রেট করেন। আমরা ঘরে ঢুকতেই প্রথমেই ওনারা ওনাদের হোমমেড লিকার আমাদেরকে টেস্ট করতে দিলেন। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার যদি ইচ্ছে না হয় আপনি নাই নিতে পারেন, কিন্তু আমরা সবাই যা কম বিস্তর টেস্ট করলাম। এই হোমমেড লিকার এখানে এনারা বলেন আরা। আর দেখুন দেয়ালে ভুটানের প্রথম রাজা থেকে পঞ্চম রাজা বা বর্তমান যিনি রাজা তাদের 5 জন রাজার ছবি টাঙানো আছে। 1907 সাল থেকে ভুটানি ওয়াংচুক বংশের রাজত্ব শুরু হয়। আর আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর সঙ্গে তৃতীয় যিনি রাজা ছিলেন জিগমে দর্জি ওয়াংচুক, তার এই ছবিটি। ইনি চতুর্থ রাজা জিগমে সিংহে ওয়াংচুক। আর এখন যিনি বর্তমান রাজা জিগমে কেসার ওয়াংচুক, এটি হচ্ছে তার ছবি, বর্তমান রাজা। আর প্রতিটি ছবির উপরে কিংবা নিচে এরকমভাবে একটি করে কাপড় দেয়া থাকে, একে বলা হয় খাদা। যারা প্রয়াত তাদের ছবির ওপরে এই খাদাটি দেয়া থাকে, আর যারা বর্তমানে জীবিত তাদের ছবির নিচেই এই খাদাটি দেয়া থাকে। এখানে দেখুন দেয়ালে ইয়াকের লোম থেকে তৈরি দড়ি, ব্যাগ আর ঘোড়ার পিঠে তখন ব্যবহার করা হতো স্যাডেল হিসেবে কাঠের তৈরি এই সিটগুলো। এখন তো লেদার দিয়ে তৈরি করা সিট ব্যবহার করা হয়, আগেকার দিনে এগুলো ব্যবহার করা হতো। এবার চলুন ভুটানে বাড়িঘর তো কীভাবে তৈরি হতো, জানলা দরজা কিভাবে তৈরি হয়, কোন গাছের কাঠ থেকে তৈরি হয়, সে সমস্ত জানব। এখানে 2 রকম পদ্ধতিতে বাড়িঘর তৈরি বলা হয়েছে। একটা হচ্ছে রেড মাড আর স্টোন মিশিয়ে দেয়ালগুলো তৈরি হতো, আর ব্লু পাইন গাছের কাঠ থেকে জানলা দরজা তৈরি করা হতো। এবং প্রতিটি জানলার এই যে ডিজাইন, একে বলা হয় 3-fold ডিজাইন, এবং এখনও অবধি ভুটানে এই ডিজাইনই মাস্ট। প্রতিটি জানলায় এই ডিজাইনই করতে হবে। এটাকে লোটাস ডিজাইন বলা হয়। ভুটানে দ্বিতীয় বুদ্ধ বা গুরু পদ্মসম্ভবাকে সম্মান জানিয়ে এখনও অবধি ভুটানের প্রতিটি ঘরের জানলার ডিজাইন এরকমই করতে হবে। আগেকার দিনে কোনো পেরেক ব্যবহার করা হতো না, ব্লকের মতো একটার সাথে আরেকটাকে খাপে খাপে বসিয়ে জানলা দরজা তৈরি করা হতো। এবার চলুন দেখে নিই দ্বিতীয় কী পদ্ধতিতে বাড়ির দেয়ালগুলো তৈরি করা হতো। প্রথমে একটা উডেন ফ্রেম করা হতো, এর মধ্যে রেড মাড নিয়ে সেই মাডটাকে পিটিয়ে পিটিয়ে বসিয়ে দেওয়া হতো। তারপর আবার উডেন ফ্রেমটাকে ওপরে করে আবার মাড নিয়ে এইরকমভাবে সেম প্রসেস কন্টিনিউ করে দেয়ালগুলোকে তৈরি করা হতো। এবং এখানে যখন এই মাডগুলোকে ওনারা পিটিয়ে বসাতেন তখন ওনারা তালে তালে গানও গাইতেন, ঠিক আমাদের ছাদ পেটানির গানের মতো খানিকটা।
গানের মধ্যে দিয়ে তারা ধরিত্রী মায়ের কাছে ক্ষমা চাইছে যে তাদের এই কাজটার জন্য যে সমস্ত ছোট ছোট জীবজন্তু কীটপতঙ্গ মারা যাচ্ছে তার জন্য যেন ঈশ্বর তাদের ক্ষমা করে দেন। কি সুন্দর চিন্তাভাবনা না? এই প্রসেসে বাড়ির দেয়াল বানানোকে বলা হতো আর্থ র্যামিং প্রসেস। এবার আসুন জেনে নেই ভুটানের বিখ্যাত মাস্ক ডান্স সম্বন্ধে। এটা অ্যানুয়াল মাস্ক ডান্স, এটাকে বলা হয় সেচু ফেস্টিভ্যাল। এই মাস্ক ডান্স ভুটানের সমস্ত ডিস্ট্রিক্টেই হয়, কিন্তু ভিন্ন ভিন্ন দিনে। 3 থেকে 5 দিন অবধি এই ফেস্টিভ্যাল চলে। বিভিন্ন রং বেরঙের পোশাক পরে, বিভিন্ন রং বেরঙের মুখোশ পরে এখানে নাচ হয়। এবং এই ডান্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল যিনি প্লে করেন তিনি হচ্ছেন ক্লাউন। লাল পোশাক পরে তিনি থাকেন। এইটি হচ্ছে ক্লাউন বা জোকারের মাস্ক। এই ক্লাউন বা জোকারকে বলা হয় আসারা। আসারা কথাটা এসছে আচারিয়া কথা থেকে। আসলে এই ডান্সে এই ক্লাউন বা জোকারই হচ্ছে গুরু। ফেস্টিভ্যালে কারো কোনো পোশাক আশাক বা অলংকার যদি একটু খুলে যায় বা কিছু হয়, তিনি এমন হাস্যকৌতুকের মাধ্যমে ব্যাপারটা ম্যানেজ করেন যাতে দর্শকরা ধরতেই না পারে। আসলে ইনি হচ্ছেন জোকারের ছদ্মবেশে স্বয়ং গুরু বা আচারিয়া। ডান্স ফেস্টিভ্যালে এনার স্থান সবার ওপরে। ইনি হচ্ছেন লর্ড অফ ডেথ। সাদা মুখোশটি হচ্ছে লর্ড অফ কম্প্যাশন এবং কালো রঙের মুখোশটি হচ্ছে লর্ড অফ স্ট্রেংথ। মৃত্যুর পর মানুষকে লর্ড অফ ডেথের কাছে যেতে হয় এবং সেখানে তার পাপপুণ্য বিচার করে লর্ড অফ কম্প্যাশন কিংবা লর্ড অফ স্ট্রেংথের কাছে পাঠানো হয়। লর্ড অফ কম্প্যাশন স্বর্গে নিয়ে যায় এবং লর্ড অফ স্ট্রেংথ তাকে নরকে প্রেরণ করে। এই নীল রঙের মুখোশটি মহাকালের। তার মুকুটে 5টা স্কাল আছে। এই 5টা স্কাল বা খুলি 5টি অশুভ শক্তিকে বোঝায়। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। এই 5টি অশুভ শক্তি থেকে মুক্তি পেলে মানুষ মহাজ্ঞানী হয়ে ওঠে এবং তার থার্ড আই ওপেন হয়ে যায় বা তৃতীয় চক্ষু উন্মিলন হয়। এই পরপর যে 4টে মুখোশ আছে এদেরকে 4 গার্ডিয়ানস বলা হয়। টাইগার, গরুড়া, স্নো লায়ন অ্যান্ড ড্রাগন। টাইগারকে টাক, গরুড়াকে চুং, স্নো লায়নকে সেং আর ড্রাগনকে ড্রুক বলা হয়। এই 4 গার্ডিয়ানস মানুষের মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভিটি দূর করে এবং তাদের মধ্যে পজিটিভিটির সঞ্চার করে। তাই এদের ঘরে রাখা খুবই শুভ মনে করা হয়। এবার আসুন কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জেনে নিই। এটি পিওয়া, ভায়োলিনের মতো একটি বাদ্যযন্ত্র। আর আগের যে দুটি আছে সেগুলো হচ্ছে দোতারা। আমাদের একতারা, এনাদের তেমনি দোতারা। এটা একটা হচ্ছে ভুটানিজ গিটার বা ড্রাঙ্গিয়েন বলে। এই গিটারের ওপরটা সি মনস্টারের মুখের মতো। মনে করা হয় এই গিটারটা বাজিয়ে সি মনস্টারদের তাড়িয়ে দেওয়া যায় বা আপনার জীবন থেকে তাদেরকে দূর করা যায়। এটি হ্যামার ডালসিমার, অনেকটা আমাদের সান্তুরের মতো। এটি হচ্ছে ফার্টিলিটি গার্ডেন বা ফ্যালাস গার্ডেন। 15th সেঞ্চুরিতে লাং দ্রুকপা কিনলে বলে এই মহাপুরুষ তিবেট থেকে ভুটানে এসেছিলেন এবং তিনি ধর্মপ্রচার করেছিলেন। ইনি গড অফ ফার্টিলিটি। পুনাখাতে এনার একটা টেম্পলও আছে, চিমিলাখা টেম্পল। ওই টেম্পলে গিয়ে যে সমস্ত মা বাবার কোনো বাচ্চা কাচ্চা হয় না, তারা গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। আমরা গিয়েছিলাম ওই টেম্পল সম্বন্ধে, পরে আমি আরেকটা ব্লগ বানাবো। সব দেবতাদের যেমন নিজস্ব অস্ত্র থাকে, ইনি ডেমন বা শয়তানদের পরাজিত করবার জন্যে ফ্যালাস অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। তার এই ইউনিক ব্যবহারের জন্য তাকে ম্যাড ম্যান বা পাগল যোগীও বলা হতো। ভুটানে এই ফ্যালাসকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। সমস্ত বাড়ির সামনে এরকম একটি বা বাড়ির ছাদের কোনায় সব জায়গায় একটি করে ফ্যালাস এমনি করে ঝুলিয়ে রাখা থাকে এবং অনেক মহিলারা গলায়ও একটা ছোট্ট করে ফ্যালাসের লকেট পরে থাকে। On the doors like this, maybe on the roof like that, painted on the walls, or even made lockets. So it is for keeping the evil eye and evil spirit out. So please don't feel offended. You'll see this everywhere. এবার চলে এসেছি কিচেনে।
আগেকার দিনে কেমন জিনিসপত্র ব্যবহার করা হতো, ইউটেন্সিলস কেমন সমস্ত কিছু ব্যবহার করা হতো আসুন দেখে নিই। এটি হচ্ছে দুধের থেকে মাখন তুলবার একটি যন্ত্র। ওই সিলিন্ড্রিক্যাল পাত্রের মধ্যে দুধ রাখা হতো এবং ওপরের যে হ্যান্ডেল দেওয়া স্টিকের মতো জিনিসটা দিয়ে দুধটাকে বিট করা হতো এবং তার জন্যে দুধ থেকে মাখনটা আলাদা হয়ে যেত। এবার মাখনটাকে রাখার জন্য এরকম কাঠের তৈরি একটি পাত্র, যার বাইরেটা বাঁশ দিয়ে কভার করা থাকে, সেই রকম একটা পাত্রের মধ্যে রাখা হতো, যাতে টেম্পারেচারটা মেনটেন্ড থাকে এবং বাটারটা স্পয়েলড হয়ে না যায়। ভুটানের বিখ্যাত সুজা টি কীভাবে বানানো হয় বা হতো আগেকার দিনে আসুন জেনে নিই। এই লম্বা সিলিন্ড্রিক্যাল পাত্রের মধ্যে গরম জল, বাটার, নুন আর টি লিফ দেওয়া হতো, দিয়ে তাকে চার্ন করা হতো। যেমন আগের একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল দেখলাম যার মধ্যে দিয়ে বাটার আলাদা করা হতো, ঠিক সেই রকমই একটি পাত্রে এটা দিয়ে চার্ন করা হতো, তারপর গরম গরম সার্ভ করা হতো। এই যে এটা হচ্ছে সুজার টি লিফ, এটা কিন্তু কোনো টি লিফ বা চা পাতা নয়, এটা জঙ্গল থেকে কালেক্ট করা হয় এক ধরনের হার্ব। সেই জন্য সুজা টির কালার পিঙ্ক কালার বা হালকা গোলাপি রঙের হয়। তখনকার দিনে এইরকম কাঠের প্লেট ব্যবহার করা হতো ভাত খাওয়ার জন্য। এনারা এই প্লেটে শুধুমাত্র ভাতটিই নিতেন আর আলাদা করে বলে সবজি নিতেন। এই প্লেট দুটির মধ্যে ওপরের প্লেটটি সাধারণত বাবাকে আর নিচের প্লেটটি ছিল মায়ের। আর এই রকম উনুন ব্যবহার করা হতো। এই রকম উনুন তো আমাদের দেশে গ্রামেগঞ্জে এখনও দেখা যায়। তখনকার দিনে এই পাইন কোনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। যেহেতু পাইন কোনে প্রচুর অয়েল থাকতো, তাই জন্য সেটা অনেকক্ষণ ধরে জ্বলতো। শীতের জন্য এরকমভাবে সমস্ত সবজিকে দড়িতে বেঁধে শুকিয়ে রাখা হতো। কর্ন, ব্রিঞ্জল মানে বেগুন, টমেটো, লঙ্কা, ফলের মধ্যে আপেল, ফিগ, এই সমস্ত জিনিসকে শুকিয়ে শীতকালের জন্য রাখা হতো। শীতকালে তো বরফে চারিদিক ঢেকে যায়, তখন খাদ্যশস্যের যাতে অভাব না ঘটে সেই জন্য এসব জিনিসগুলোকে সারা বছরের মতো শুকিয়ে রেখে দেওয়া হয়। আমি যেমন জিজ্ঞাসা করলাম যে শুকনো বেগুন দিয়ে কিভাবে তরকারি রান্না করা হয়, তখন ওনারা বললেন শুকনো বেগুন মোস্টলি স্যুপে ব্যবহার করা হয়। এবার আসুন একজন এমন মানুষের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই, যিনি তার শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও থেমে থাকেননি এবং পিছিয়েও থাকেননি। ইনি হচ্ছেন পেমা সেরিং। 2 বছর বয়স থেকে তার সেরিব্রাল পলসিতে শরীরের ওপরের অংশ একেবারেই অসাড়, শুধু কাজ করে তার পা দুটি। এই পায়ের সাহায্যেই তিনি প্যারা অলিম্পিকে আর্চারিতে দেশকে সিলভার মেডেল এনে দিয়েছেন। এত বড় সাফল্য দেশকে এত বড় সম্মান প্রদান করার জন্য কুইন মাদার তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সে কী চায়। এখন বলেছিলেন যে আমি পড়াশোনা করতে চাই, কিন্তু তার যেহেতু শরীরের ওপরের অংশ অসাড়, তাই জন্য তিনি গতানুগতিক যে লেখাপড়া সেটা তো করতে পারতেন না। কুইন মাদার তাই জন্য তাকে তার গ্রাম থেকে তুলে নিয়ে এসে থিম্পুতে নিয়ে আসেন এবং সেখানকার সবচেয়ে বড় ক্রাফট স্কুলে তাকে ভর্তি করে দেন এবং তিনি সেখান থেকে গ্র্যাজুয়েশন করে আজ সে বিশাল বড় নামকরা শিল্পী। এই যা কিছু টাঙানো আছে দেয়ালে সমস্ত কিছু তারই সৃষ্টি। আমরা তার করা একটা পেন্টিং নিলাম, তিনি তার নিজের নামও সই করে দিলেন, পেমা। পেমার সাথে পরিচিত হয়ে মনটা এতখানি আনন্দ বলুন, এক ধরনের একটা ভালো লাগা বোধ এমন কাজ করছিল যে ভাবছিলাম সত্যি আমরা তো সুস্থ মানুষ, আমরা কতটুকুই বা কী করতে পেরেছি। আর দেখুন পেমাকে, সত্যি সবার জন্য অনুপ্রেরণা উনি। আমরা এবার ওদের ডাইনিং হলে এসে বসেছি। ছোট্ট একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা ছিল। বাস্কেটে একটু চাল ভাজার মতো, চাল ভাজাই ওটা, একটু বিটেন কর্ন আর তার সাথে একটু সুজা টি আর একটু ওরা একটা
মিষ্টি রাইসের মতো দিয়েছিল, অনেকটা আমাদের পোলাওয়ের মতো, বাসন্তী পোলাওয়ের মতো। এখানে এরা সব জায়গাতেই নিজের দেশের ট্র্যাডিশনাল পোশাকই পরে। মেয়েরা যে পোশাকটি পরে রয়েছে সেই পোশাকটিকে বলা হয় কিরা, আর ছেলেরা যে পোশাকটি পরে তাকে বলা হয় ঘো। এই যে দেখুন সুজাটি দিয়েছে, এরকম হালকা গোলাপি রঙের দেখতে। আগেই বলেছিলাম না, এটা বাটার দিয়ে, জল দিয়ে আর এক ধরনের হার্ব দিয়ে তৈরি হয়, যেটা ওরা জঙ্গল থেকে কালেক্ট করে। আমার তো ভীষণ ভালো লাগলো, এত কিছু জানতে পেরে ভীষণই সমৃদ্ধ হলাম। আমার পার্সোনালি খুবই ভালো লাগে বিভিন্ন দেশের কালচার সম্বন্ধে জানতে। লাস্টে ভিজিটার্সদের জন্য এই একটি মজার খেলা ছিল, আর্চারি। একটা উডেন টার্গেট ছিল, আপনি যদি সেই টার্গেটটায় লাগাতে পারেন তাহলে ভিক্টরি ডান্স হবে। তো আমি লাগাতে পেরেছিলাম, আমার জন্য ভিক্টরি ডান্স হয়েছে এবং খুব মজা হয়েছে। আমি নিজেও তাদের সাথে ডান্স করেছি, আর আমার হাজব্যান্ডও পার্টিসিপেট করেছিল, তিনিও লাগাতে পেরেছিলেন এবং তার জন্য ভিক্টরি ডান্স হয়েছে। চলুন এই ভিক্টরি ডান্স দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আসলে একটা দেশের কালচার যত ছোট করেই দেখাই না কেন, একটু সময় তো লাগবেই, তাই আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।